না। তোমরা যারা প্রথম অধ্যায় রাসায়নিক ধারণা ওষুধ কনসেপ্ট অফ কেমিস্ট্রি তোমরা তোমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগে থাকো, তারা ওই বইটি হাতে পেয়েছো। বইটি হাতে পেয়ে কিছু প্রশ্ন তোমাদের মাঝে দুটো থাকে, তখন কি তখন কেন এই রসায়নটা পড়বো, বা তখন আমাদের বইয়ের সাথে কী লাগে, রসায়নের সাথে বিজ্ঞানের কোনো সাংঘিক সম্পর্ক আছে, এসব বিষয়ে উত্তর এই অধ্যায়ের ফলে জানতে পারবে। রসায়নের ব্যাখ্যা ধারণা রাখতে করতে পারবো, রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবো, রাসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো সম্পর্ক রাখতে করতে পারবো, রাসায়নিক পাঠের উত্তর বের করতে পারবো, রাসায়নিক অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া নির্ধারণ করতে পারবো, বিভিন্ন বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজে পরিগণনা অনুমতি সিদ্ধান্ত গ্রহণ ও পরীক্ষা পরীক্ষা করতে পারবো, রাসায়নিক ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয়তা সতর্কতা অবলম্বন করতে পারবো, প্রকৃতি ও বাস্তব জীবনের ঘটনাবলী রাসায়নিক দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারবো, আগ্রহ প্রদান করতে পারবো। রসায়ন পরিচিত ইন্ডাস্ট্রিয়াল বছরে বিজ্ঞানের একটি শাখা হল প্রাকৃতিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স যুক্তি দিয়ে পদ্ধতি অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রকৃতিক কিছু বিষয় কোনো বিষয়ে সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা করা বা সে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করাই হলো প্রকৃতি বিজ্ঞানের কাজ। রসায়ন প্রকৃতি বিজ্ঞানের একটি শাখা যেখানে ভবিষ্যৎবাণী এখানে পদার্থ নিয়ে আলোচনা করা হয়। যেমন কয়লা একটি পদার্থ, কয়লার ভিতরে রয়েছে কার্বন, এখানে কয়লার ভিতরে কার্বন পরমাণু কীভাবে থাকে, আবার কয়লা পোড়ালে কয়লার পটাশে অক্সিজেনের সাথে ক্রিয়া করে কীভাবে কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন করে, এই ধরনের আলোচনা রসায়নে করা হয়। পদার্থ তার জীব হোক বা জড় হোক সবই রসায়নের আলোচ্য বিষয়। প্রাকৃতিক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, কেমিস্ট্রি, উদ্ভিদবিদ্যা, বোটানি, প্রাণীবিদ্যা, জিওলজি, অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, জ্যোতির্বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, সয়েল সায়েন্স ইত্যাদি শাখা রয়েছে। তুমি তুমি যে খাবার খাচ্ছ তার মধ্যে কি কি ধরনের কি কি পদার্থ আছে বা তা কীভাবে আছে, পদার্থের গঠন সেটি কি বিষয়। আবার তোমরা অনেকে অনেক সাধারণ ছাদের সাইকেলেও যেটা কেনার অনেক সময় অনেক সুন্দর ছিল, কিছুদিন পর সেই সাইকেলের যেসব অংশ লোহার সাথে ছিল তারা তার কোথাও কোথাও কেন নদীতে পড়ে গেছে, এগুলো রাসায়নিক বিষয়। এই বিশ্ব যেখানে সৃষ্টি হয়েছিল তখন থেকেই রসায়নের যাত্রা শুরু। তবে সত্য সম্ভবত প্রথম যেদিন পৃথিবী দুটি পাথরকে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখল, সে সময় থেকে এই রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়েছে। এরপর প্রাগৈতিহাসিক যুগ থেকে ধাতু নিষ্কাশন, মাটি পুড়িয়ে মাটি তৈরি, বিভিন্ন জিনিসপত্র তৈরি, বিভিন্ন গ্যাসের নির্যাস থেকে ওষুধ, সুগন্ধীয় দ্রব্য তৈরি ইত্যাদির ক্ষেত্রে বিভিন্নভাবে মানুষ রাসায়নের ব্যবহার করে আসছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা। এছাড়া সেই প্রাচীনকাল থেকে মানুষ তামাক বা কপার, রূপা, টিন এসব ধাতু ব্যবহার করছে। খ্রিস্টপূর্ব 35 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে পরিণত তরলকে পরিণত করে এবং এই দুটি তরলকে একত্রে মিশিয়ে অথবা মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে অ্যালয়ে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। তখনকার মানুষ পশু শিকার ও ফসল ফলানো, জ্বালানি, জৈব কাঠ সংগ্রহ প্রয়োজনীয় অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করত। এই ব্রোঞ্জ তখনকার মানবজাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়। ব্রোঞ্জ এর আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। প্রাচীনকালে দার্শনিকরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। ব্রোঞ্জ কি এই সম্পর্কে খ্রিস্টপূর্ব 35 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে খ্রিস্টপূর্ব 35 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এই দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম ব্রোঞ্জ।
এই ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। তখনকার মানুষ পশু শিকার, ফসল ফলানো, জ্বালানি উপকরণ হয়। কপাল ও তিনটি ধাতুকে গলিয়ে এবং দুটি তরলকে একত্রে মিশিয়ে অক্টোপস মিশ্রণকে ঠান্ডা করে কঠিন তরঙ্গ ধাতু আলাদা পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। তখনকার মানুষ পশু শিকার শিকার ফসল ফলানো, জ্বালানি হিসেবে কাঠ সংগ্রহ, প্রয়োজনে অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করত। এই ব্রোঞ্জ তখনকার মানব জাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়। ব্রোঞ্জ এর আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। প্রাচীনকালের দার্শনিকরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 480 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থের ধ্বংস থাকলে শেষ পর্যায়ে এমন এক এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম। অ্যাটম অর্থ ইনভিনসিবল অর বৃহৎ। প্রায় একই সময়ে ভারতের যে কোনো আমরা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম। অ্যাটম অর্থ ইনভিজিবল বা অবিভাজ্য। প্রায় একই সময় ভারতীয় কোনো দেশ দার্শনিক ডেমোক্রিটাসের মতে প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন, কিন্তু এই ধারণাগুলোর কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। অ্যারিস্টটল এর ধারণার বিরোধিতা করেন। তখন অ্যারিস্টটল তখন দার্শনিকেরা মনে করতেন, অ্যারিস্টটল সহ অন্য দার্শনিকরা মনে করতেন সকল পদার্থ মাটি, আগুন ও পানি ও পদার্থ মিলে তৈরি। ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষকে গ্রহণ করেননি। অ্যান্টনি ল্যাভিসে, রবার্ট রয়েল, স্যার ফ্রান্সিস বেকন, জর্জ ডাল্টন, মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিক কপার, টিন, সীসা এসব স্বল্পমূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহা ঔষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। তারা অবশ্যই এগুলোতে সফল হয়নি। তবে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে না পারলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন এবং তাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো লিখে রেখেছিলেন। মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাসের প্রথম পদ্ধতিগতভাবে রসায়ন চর্চা বা রসায়নের গবেষণা। মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমিস্ট আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আর কিমিয়া শব্দ আবার এসেছে কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। আলকেমিস্ট জবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন, তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়ে থাকে। জবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থই মাটি, পানি ও আগুন, বাতাস দিয়ে তৈরি। তাই তিনি গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য গ্রহণ করে পরে রসায়ন চর্চা প্রথম শুরু করেছেন অ্যান্টনি ল্যাভসি, রবার্ট রয়েল, ফ্রান্সিস বেকন এবং জর্জ ডাল্টন। অ্যান্টনি ল্যাভসি আধুনিক রসায়নের জনক বলা হয়। অ্যান্টনি ল্যাভসিকে আধুনিক রসায়নের জনক বলা হইয়া থাকে। বিজ্ঞানের যে শাখা পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করে তাকে রসায়ন বলে। বিজ্ঞানের যে শাখা পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করে তাকে রসায়ন বলা হয়। বিজ্ঞানের যে শাখায়
পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, এটাকে রসায়ন বলে। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। বিষয় ঘটনা, রসায়নের দৃষ্টিকোণ, ঘটনার বিশ্লেষণ। কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন বেড়া কেন? কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাইক্লোনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড অ্যাসিড প্রভৃতি থাকে, ফলে কাঁচা আম টক। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে, এগুলো গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি। কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন, এগুলো মূল উপাদান হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপ উৎপত্তি সৃষ্টি হয়। পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটের অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। এই ঘটনাগুলো থেকে সহজে বুঝতে পারছো যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রাসায়নিক পরিবর্তনের সাথে সম্পর্কিত। কাজে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা একটি হলো রসায়ন। রসায়ন পরিধি ও ক্ষেত্রফল সমূহ। দ্য স্কোপ অফ কেমিস্ট্রি, যেখানে পদার্থ আছে সেখানে রসায়ন আছে। আর বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে। বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে। আমরা যে মাটির উপরে বসবাস করছি সে মাটিতেও প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন। শুধু বর্তমান সময় কেন, শুধু অতীতেও এই পরিবর্তন ঘটেছে। যখন এই পৃথিবীর প্রথম জন্ম হলো তখন এই পৃথিবী এমন ছিল না। পৃথিবী ছিল খুবই উত্তপ্ত। তখন সেখানে কোনো বাতাস ছিল না, ছিল না কোনো জীবের অস্তিত্ব। কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল, সৃষ্টি হয়েছে পানি, সৃষ্টি হয়েছে হাজার রকমের পদার্থ। এই সব কিছু মিলে পৃথিবীকে জীব জগতের জন্য বসবাস উপযোগী করেছে। মানুষ সহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ, তা ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া, আমিবা ইত্যাদি হোক আর বৃহৎ উদ্ভিদ বা প্রাণী হোক, সকলেই দেহই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। এই প্রতিটি দেহই হলো একটি বড় রাসায়নিক কারখানা। এখান থেকে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া। আর সেজন্যই আমরা বেঁচে আছি। আবার সভ্যতার অগ্রগতির জন্য সাথে সাথে মানুষ বিভিন্ন সামগ্রী, যেমন তুমি যে জামা কাপড় পরছো, যে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করছো, যে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছো বা ত্বকে যে কসমেটিক্স ব্যবহার করছো, তা সবই রসায়নের অবদান। এছাড়া আমরা পরিষ্কারের কাজে সাবান, টয়লেট ক্লিনার এবং জীবন রক্ষার জন্য ব্যবহার করছি বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রী। আমাদের খাদ্য চাহিদা পূরণ করার জন্য ফসলের ক্ষেত্রে ব্যবহার করছে সার ও কীটনাশক। যানবাহন ব্যবহার করছি পেট্রোল, ডিজেল, এসবই শিল্প ক্ষেত্রে বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তৈরি করা হচ্ছে। সত্যি কথা বলতে কি, রসায়নের পরিধি শুদ্ধ পরিসরে রেখে শেষ করা যাবে না। টেবিলের সাহায্যে রসায়নের কিছু অতি প্রয়োজনীয় ক্ষেত্রের উদাহরণ দেওয়া হলো। টেবিল, বায়ু, প্রধানত অক্সিজেন। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ু অক্সিজেন শরীরের ভেতর খাদ্য উৎপাদনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। খাবারের পানি সহ বিভিন্ন খাবার লবণ। পানি আমাদের শরীরের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এটি শরীরের মধ্যে বিভিন্ন পদার্থের দ্রাবক হিসেবেও কাজ করে। জীবের শরীরের বেশিরভাগই পানি। শরীরের বিষাক্ত পদার্থ পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। সার, নাইট্রোজেন,
হাইড্রোজেন, কার্বন, ফসফরাস, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস উল্লিখিত মৌলগুলো উদ্ভিদের জন্য খুব প্রয়োজনীয় পদার্থ। বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে, তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কাগজ, লেবুলের কাগজ কাগজের আবিষ্কার মানব সভ্যতার জন্য এক অনন্য অবদান। বাঁশের আখের ছোবড়া ইত্যাদি প্রচুর পরিমাণে সেগুলো থাকে। কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজ তৈরি করা হয়। রাসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, রিলেশনশিপ অফ বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স। বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, যেমন রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ববিজ্ঞান। বিজ্ঞানের একটি শাখার সাথে অন্য একটি শাখার গভীর সম্পর্ক বিদ্যমান। বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল, রসায়নও তেমনি অন্যান্য শাখার উপর নির্ভরশীল। নিচে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্ক কয়েকটি উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করা হলো। জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। উদ্ভিদ তার সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। তার মধ্যে একটি রাসায়নিক ক্রিয়া। উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড তার অংশের করে অংশের পরিচিত সাহায্যে এই পানির আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে। বিভিন্ন প্রাণী শিকার করে বা প্রোটিন খাবার খায়, এরপরে সেই খাবার ভেঙে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে। সমগ্র হয়েই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। উদ্ভিদ ও প্রাণীদের এই সকল রাসায়নিক পদার্থ ও তার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া বিজ্ঞানের আলোচনা করা হয়। তাই জীববিজ্ঞান ও রাসায়ন সেগুলি পরস্পর সম্পর্কযুক্ত। পদার্থবিজ্ঞানের সাথে রাসায়নিকের সম্পর্ক। পদার্থবিজ্ঞানে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে চুম্বক, বিদ্যুৎ, বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তার রাসায়নিকই অবদান। তেল, গ্যাস বা কয়লা পুড়ে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে যানবাহন চলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। রাসায়ন ও আবার পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল। ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও এই সূত্র উপর গঠিত। গণিতের সাথে রসায়নের সম্পর্ক। রাসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে। গণিতের সূত্র ব্যবহার করেই রসায়নের বিভিন্ন তত্ত্ব ও হিসাব নিকাশ করা হয়। এছাড়া বিজ্ঞানের আরও যে সমস্ত শাখা আছে প্রায় সব শাখার সাথেই রাসায়নিক প্রত্যেক রাসায়নিক রয়েছে। রসায়ন পাঠের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ রাইডিং প্রাইম। ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলে, ব্রাশ দিলে, দাঁত মাজলে, তারপরে আসতে না করতে, তাই কি তুমি উর্বর করার জন্য তৈরি করা হয়েছে চাষ, ফসল পোকামাকড় নষ্ট করার জন্য মানুষ তৈরি হয়েছে কীটনাশক, জিনিসের খাদ্য দীর্ঘদিন নষ্ট করার জন্য তৈরি হয়েছে যাতে রাসায়নিক পদার্থ, অর্থাৎ চাষাবাদ খাদ্যের জন্য আমরা রাসায়নিক উপযোগী করি। আজ টাইফয়েড, যক্ষা ইত্যাদি যে সমস্ত রোগ মানুষের মধ্যে অতি সাধারণ চিকিৎসা একসময় এই রোগেই মানুষ মারা গেছে। রাসায়নিক জ্ঞান ব্যবহার করে মানুষ এই ওষুধ সফলতার সাথে চিকিৎসা করেছে। এখন ওষুধের আবিষ্কার এমন চলে গেছে যে ক্যান্সারের মতো ব্যাধি থেকেও মানুষ অনেক ক্ষেত্রে রক্ষা পেয়েছে। শিল্প কারখানা, যানবাহন, মানুষ ব্যবহার্য সামগ্রী থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য আমাদের দূষণ করেছে। এর মধ্যে রয়েছে যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ভারী ধাতু যেমন পারদ, লেড, আর্সেনিক, কোলবার্ট ইত্যাদি সহ
আরও অনেক ধরনের রাসায়নিক দ্রব্য, এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের সাথে ক্ষতি সাধন করছে এই গ্যাসের মধ্যে। এগুলো বিভিন্ন উদ্ভিদ বা মাছের শরীরে প্রবেশ করে তাদের ক্ষতি সাধন করে। আবার বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করার আমাদের জন্য ক্ষতির কারণ হয়, যেমন ফসল ক্ষেতের ক্ষতি, তারপর পোকামাকড় ধ্বংস করার কাজে কীটনাশকের ব্যবহার করা হয়। কিন্তু তার পরিমাণে অতিরিক্ত ব্যবহার করলে ওই অতিরিক্ত কীটনাশক মিষ্টির পানিতে দিয়ে পুকুরের পানিতে খালবিল পানি ইত্যাদি করে, যা মাটির পানিকে দূষিত করে অথবা আবার বাতাসের সাথে মিশিয়ে বাতাসকে দূষিত করে। অর্থাৎ কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের পরিবেশের জন্য ক্ষতিকর। রসায়ন পাঠ করলে এই রকম উদ্ভিদ ও বাস্তব জীবনে অনেক কিছুই তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে বুঝতে পারছো রসায়ন এক দিকে যেমন অনেক প্রয়োজনীয় মূল্যবান জিনিস আবিষ্কার করেছে, তেমনি অবিহিত লোকের মতো ব্যবহার করলে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করেছে। এখন অনেকে রোগের ওষুধ আবিষ্কার হয়নি, আরও রাসায়নিক অধ্যয়ন ও গবেষণা করে সেসব ওষুধ আবিষ্কারের চেষ্টা করা এখন আমাদের দায়িত্ব। তাই আমাদের নিশ্চয়ই বুঝতে পারছো যে রসায়ন পাঠ করে একদিন আমরা এরকম মানব কল্যাণের জন্য প্রয়োজনীয় অনেক নতুন জিনিস তৈরি করতে পারবো। এই সাথে আমাদের জন্য ক্ষতিকারক কোনটি ক্ষতিকারক কোনটি সেটি বুঝতে পারবো। আর তোমরা রাসায়নিক অধ্যয়ন এইভাবে এই পৃথিবীকে আরো এগিয়ে নিয়ে যেতে যাবে। এটা আমাদের তোমাদের কাছে সবার প্রত্যাশা। এটা হওয়া উচিত না, এইটাই এখানে কেন আরে আমার প্রত্যাশা প্রত্যাশাটার নাম আসলো কেন নেই, পড়ার মুখ দিতে হবে। রসায়ন অনুসন্ধানের গবেষণা প্রক্রিয়া। রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া, দ্য প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি। বিজ্ঞানের লক্ষ্য হলো মানব জাতির কল্যাণ সাধন করা। এই উদ্দেশ্যে বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে। বিজ্ঞানী নামে শুরুতেই তোমাদের আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, লাভিউসে, গ্যালিলিও এরকম অনেক মহান বিজ্ঞানীর কথা মনে পড়েছে। হ্যাঁ, দূরদর্শী মহাবিজ্ঞানী। তবে বিজ্ঞানী বলতে যা বোঝায় তাকে তোমরাও হতে পারো এক একজন বিজ্ঞানী। আসলে পরীক্ষা নিরীক্ষা পদ্ধতিভাবে যে সুসংহত জ্ঞান অর্জন করা হয় সেই জ্ঞানই হলো বিজ্ঞান। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হলো গবেষণা। যিনি এই গবেষণা করেন তিনি বিজ্ঞানী। কাজে তুমি যদি এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করো, তবে তুমিও হতে পারবে এক একজন বিজ্ঞানী। সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামই গবেষণা। তাহলে তোমরা কি বুঝতে পারছো গবেষণাগারের জন্য কিছু কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। রসায়ন গবেষণাগার ও পদ্ধতি রয়েছে। এখন রসায়ন গবেষণাগার পদ্ধতি তোমাদের কাছে ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে। গবেষণার জন্য প্রথমেই তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি কি জানতে চাও বা কোন ধরনের নতুন পদার্থ তুমি আবিষ্কার করতে চাও। ধরা যাক তুমি জানতে চাও অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদন হবে না শোষিত হবে, একে বলে বিষয় নির্বাচন। তাহলে তোমাকে সবার আগে এই বিষয়ে কিছু বইপত্র পড়তে হবে, অথবা অথবা এই ধরনের অন্যান্য কোনো পরীক্ষা আগে হয়েছে এমন ধরনের গবেষণাপত্র থেকে বা অন্যান্য কোনোভাবে সংগ্রহ করে তা থেকে তোমরা ফলাফল সম্পর্কে আগেই একটি অনুমান নিতে হবে। ধরো তুমি কোনো বই বা গবেষণাপত্র থেকে জানতে পারলে যে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তাপ সৃষ্টি হয়। তুমি এই গবেষণাপত্র থেকে আরও জানতে পারবে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করার জন্য কোন কোন যন্ত্রপাতি, কোন হোমিওপ্যাথি, কোন কোন রাসায়নিক পদার্থ এবং কোন প্রণালী ব্যবহার করা হয়েছিল। এই থেকে তোমরা পরীক্ষা অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার জন্য কি কি পাত্র, যন্ত্রপাতি বা রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে এবং কোন প্রণালী অনুসরণ করতে হবে সেই সম্পর্কে ধারণা পাবে। তুমি হয়তো মনে করলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হতে পারে, অর্থাৎ তুমি ফলাফল সম্পর্কে অনুমান
করতে পারলে। আবার প্রয়োজনীয় দ্রব্য এবং কোনো প্রণালী তুমি পরীক্ষা করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবে। তুমি ধারণা পেয়েছো যে এই পরীক্ষা করতে বিকার, পানি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, থার্মোমিটার, কাঠের তৈরি রড, ব্যালেন্স ইত্যাদি তৈরি জিনিস লাগবে। প্রথমে বিকারে পানি দিতে হবে, তারপর থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা নিতে হবে, তারপর কয়েকবার করে ওজন করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিকারের পানিতে যোগ করতে হবে এবং কাঠের রড দিয়ে সেটিকে দ্রবীভূত করতে হবে। প্রতিবার থার্মোমিটারের সাহায্যে পানির তাপমাত্রা দেখে নিতে হবে। এটি হলো প্রণালীর সাহায্যে তুমি পরীক্ষা করতে পারবে। এবার শুরু হবে তোমার পরীক্ষণ। তুমি লিটারে 250 মিলিলিটার পানি নিয়ে এর তাপমাত্রা থার্মোমিটারে দেখে নাও। ধরো এখন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। তুমি এটি তোমার খাতায় লিখে রাখো। এবার ব্যালেন্সের সাহায্যে 5 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখে নেবে। এবার তোমাকে তথ্য পাখির তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখতে পাবে যে আমি খুলে যত বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে তুমি তখন যখন যাচ্ছে তুমি বিভিন্নভাবে করলে হতে পান। আমি খুলে ব্যবহৃত করলে তাপমাত্রা আটকে আসছে, তাই এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি থেকে চাপ শোষণ করে দ্রবীভূত হচ্ছে। অর্থাৎ ফলাফল রেজাল্ট এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়। উপরে পরীক্ষা সম্পন্ন করতে তুমি যে সকল ধাপ অনুসরণ করলে সেগুলো চার্ট বা রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া বিভিন্ন ধাপ 6টা না বলবে না। বিষয়বস্তু নির্বাচন, 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 বিষয়বস্তু আর
বিশ্লেষণ, বিষয়বস্তু নির্বাচন, বিষয়বস্তু নির্বাচন, বিষয়বস্তু নির্বাচন, বিষয়বস্তু নির্বাচন, বিষয়বস্তু নির্বাচন, বিষয়বস্তু নির্বাচন। 1 নাম্বার বিষয়বস্তু মুক্ত করা, মুক্ত করা। বিষয়বস্তু আমাকে একটা চেঙ্গিকে আমি পছন্দ করি, ও চেঙ্গিকের ব্যাপারে প্রথমে মানে স্কুলের চেঙ্গিকে মেয়ের মধ্যে থেকে একজনকে চয়েস করা, বিষয়বস্তু নির্বাচন। কি হচ্ছে বই বা পূর্ব ঘোষণাপত্র সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া, মানে অন্য কোনো যদি আগে ভবিষ্যতে এবং গার্জেন ছিল ওই নিয়ে ওই ইংরাজি এই মেয়েটা কেমন হইতে পারে এই ধারণাটা নেওয়া। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারো বুদ্ধি ভাই এগুলো। 4 3 হচ্ছে প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, নির্ধারণ নির্ধারণ কি নির্ধারণ প্রণালী নির্ধারণ, কিভাবে ওকে পড়াবো, ওকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, নির্ধারণ করা। প্রয়োজনীয় বস্তু, প্রয়োজনীয় জামা কাপড় বস্তু কি লাগবে ওকে পড়াইতে, এটা হচ্ছে নেওয়া। 4 নম্বর হচ্ছে প্রপোজ মতলব পরীক্ষণ। 5 নম্বর হচ্ছে ওই কি কয় ওর ফিলিংসটা জানা, তথ্য সংরক্ষণ ও তথ্য বিশ্লেষণ। 6 নম্বর হচ্ছে ফলাফল, কি রিজেক্ট করবে নাকি রিজেক্ট করবে না, আর ফলাফল নিয়ে আলোচনা, আর ওই সাথে আলোচনা নিজেদের নিয়ে এটা ভালো কি খারাপ। তাই বুঝতে পারলাম শর্টকাট ওয়াই দিয়ে বুঝতে ভাই লাইফে শেয়ার করি। এখন এখন আমি বুঝতে পারতেছি প্রথম হচ্ছে মানে পরীক্ষণ, তারপরে ওর ব্যাপারে জানা মানে হচ্ছে পূর্বের পূর্বের গবেষণাপত্র থেকে পূর্বের গবেষণাপত্র থেকে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া। সাবাস। 3 নাম্বার হচ্ছে বই বা 3 নম্বর হচ্ছে প্রয়োজনীয় বস্তু। 3 নম্বর প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। 3 নম্বরটা মুছে দাও, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, প্রয়োজনীয় জামা কাপড়, সুন্দর জামা কাপড়, প্রয়োজনীয় জামা কাপড় ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, প্রয়োজনীয় জামা কাপড় ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, প্রয়োজনীয় পরীক্ষা প্রণালী নির্ধারণ, প্রয়োজনীয় পরীক্ষা প্রণালী নির্ধারণ, প্রয়োজনীয় বিষয়বস্তু, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। 4 নম্বর প্রপোজ মানে পরীক্ষণ, 4 নম্বর হচ্ছে প্রপোজ মানে পরীক্ষণ। 5 নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ, 5 নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ, মানে ওকে প্রপোজ করার পর তথ্যটা নেওয়া কি বেরিয়ে হচ্ছে না। 6 নম্বর হচ্ছে ফলাফল, 4 নম্বর হচ্ছে পরীক্ষণ, 5 নম্বর হচ্ছে তারপরে তথ্য সংরক্ষণ, 4 নম্বর পরীক্ষণ, 5 নম্বর তথ্য সংরক্ষণ, 6 নম্বর ফলাফল প্রকাশের ফলাফল নিয়ে আনন্দ করা, ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা, ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। এটা তো ইজি করে বুঝতে হবে। ওইদিকে বিষয়বস্তু নির্ধারণ, বিষয় বই বা পূর্বের গবেষণাপত্র থেকে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া, আর 6 নম্বর পরীক্ষণ, 5 নম্বর ফলাফল বিষয়বস্তু 4 নম্বর পরীক্ষণ, 5 নম্বর পরীক্ষণের ফলাফল নিয়ে আলোচনা, তথ্য সংরক্ষণ। ফলাফল 4 নম্বর ফলাফল, 5 নম্বর তথ্য সংরক্ষণ, 6 নম্বর ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা, ফলাফল নিয়ে আলোচনা, তথ্য সংরক্ষণ ও তথ্য বিশ্লেষণ, তথ্য সংরক্ষণ ও তথ্য বিশ্লেষণ, তথ্য সংরক্ষণ ও তথ্য বিশ্লেষণ। আর কি লাগবে এখন 1 নম্বর
নাম্বারটা বারবার ভুলে যাই কেন? পূর্বে পূর্বে বই বা পূর্ব গবেষণা গত সমাজের বিষয়ে নিয়ে ধারণা। তার তিন নাম্বার হচ্ছে ধারণা নিয়ে একটি সংগঠন থেকে পাঁচ নাম্বার লাগে। চার নাম্বার হচ্ছে পরীক্ষণ। প্রয়োজনীয় বস্তু ও জামা কাপড় ভুলে গেছি। প্রয়োজনীয় বস্তু মানে বিজ্ঞানে যে প্রয়োজনীয় বস্তুটা লাগবে কি লাগবে না? প্রয়োজনীয় বস্তু পরীক্ষা করে নির্ধারণ। 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 প্রয়োজনীয় বস্তু পরীক্ষা প্রণালী 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 নির্ধারণ। প্রয়োজনীয় বস্তু প্রয়োজনীয় বস্তু পরীক্ষা নির্ধারণ। 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 প্রয়োজনীয় বস্তু প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। পরীক্ষা প্রণালী নির্ধারণ। প্রয়োজনীয় বস্তু ও 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 পরীক্ষা প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। 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 প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা নির্ধারণ। প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। আল্লাহ শিখিয়ে খাওয়ার জন্য আল্লাহ প্লিজ আমি এখন এত খেলাধুলা সব করতে করবো। প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। বিষয়বস্তু নির্বাচন। দুই, বই বা পূর্বের গবেষণাপত্র থেকে বিষয়বস্তু সম্বন্ধে নতুন ধারণা নেওয়া। তিন, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। চার হচ্ছে পরীক্ষণ। পাঁচ হচ্ছে পরীক্ষণের পরে হচ্ছে তথ্য সংরক্ষণ ও তথ্য নিয়ে আলোচনা। ছয় হচ্ছে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। সবাই রাইট 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 what a great হ্যাঁ এখানে গবেষণার থাকবে। রাসায়নিক পরীক্ষাগারের ব্যবহার ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্ক গ্রহণ। সেফটি measurement in chemistry and laboratory in use of chemistry chemical condensed
যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার ল্যাবরেটরি বলে। তাই যেখানে পরীক্ষা রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়নের পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার ল্যাবরেটরি বলে। বুঝতেই পারছো রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য। প্রায় প্রত্যেকটি রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর। কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয় কোনো রাসায়নিক দ্রব্য দহ শহরে যাতে আগুন ধরে না, কোনো কোনো আগুন ধরে যায় বিস্ফোরক দ্রব্যদহ কোনোটি আমাদের শরীরের সরাসরি ক্ষতি করে, আবার কোনোটি পরিবেশের ক্ষতি করে। রাসায়নিক পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাঠের তৈরি। তাই এই ধরনের রাসায়নিক পরীক্ষাগারকে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি প্রতিটি পদক্ষেপে সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে। অসতর্ক হলেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে। প্রতিটি পদক্ষেপে সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে। অসতর্ক হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন এসিড গায়ে পড়লে তোমার শরীরে ক্ষত সৃষ্টি হবে, পোশাক পরলে তোমার পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া রাসায়ন গবেষণাগারে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ সহ নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই শরীরকে রক্ষা করতে তোমাকে পারতে হবে নিরাপদ পোশাক বা আপ্রন। রসায়ন গবেষণাগারে ব্যবহৃত আপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত, আর লম্বায় তোমার হাঁটুর নিচ পর্যন্ত। এটি যদি হয় সাদা রঙের, তা হাতকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয় হ্যান্ড গ্লাভ। চোখকে রক্ষা করার জন্য সেফটি গগলস ব্যবহার করা হয়। নিচের ছবিতে এরকম কয়েকটি জিনিস ছবিতে দেওয়া হলো। যে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগেই তোমাদের জেনে নিতে হবে যে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির, সেটি কি বিস্ফোরক অথবা গ্রহ নাকি তেজস্ক্রিয়। সেটি বোঝানোর জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কৌটায় লেবেলের এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই সাংকেতিক চিহ্ন একটি সর্বজনীয় নিয়ম। গ্লোবালি হারমোনাইজ সিস্টেম এটা একটু মেন জিনিস, এটা মুক্ত করার বাইরে এই জিনিসটা মুক্ত করি। গ্লো বা ডবল এল ওয়াই গ্লোবালি হারমো হারমোনাইজ সিস্টেম গ্লোবালি হারমোনাইজ সিস্টেম চালুর বিষয়কে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে গ্লোবালি হারমোনাইজ সিস্টেম হারমোনাইজ গ্লো হারমোনাইজ সিস্টেম হারমোনিজেড সিস্টেম তো জানেন জানি হারমোনিজেড সিস্টেম। এখন মেনে আসছি। সাংকেতিক চিহ্ন পদার্থের গতি, মাত্রা ও সমবেত
বিস্ফোরক পদার্থ ভাই আট কই তিন লাগে আট কইয়া তোমাকে এটাকে মুখস্থ করতে হবে আট করবে আট করবে আর না করলে এবার হইয়া মজা হবে তখনই দেবো অভিজ্ঞতা বিস্ফোরক পদার্থ কি পদার্থ ভাইয়া বিষ বিষ বিস্ফোরক বিস্ফোরক পদার্থ পদার্থ এক্সপ্লো SIVE explosive SUB sub S substance TANC substance explosive substance দাহ পদার্থ 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 বিষাক্ত পদার্থ বিষাক্ত পদার্থ উত্তেজিত পদার্থ উত্তেজক পদার্থ পড়াশোনা উত্তেজক ধূপন্ন দাহ পদার্থ ছেলে রহ ছেলে ছেলে flammable toxic substance toxic SUB sub ST and toxic substance itu the first E E E E and SUB sub and substance into the substance RISK risk SUB sub STANCE substance এখন শুরু দাহ পদার্থ বিস্ফোরক পদার্থ মানে বিস্ফোরণ করে তো চিহ্নটা মনে রাখো চিহ্নটা বিস্ফোরক পদার্থ দাহ পদার্থ
বিষাক্ত পদার্থ, উত্তেজক পদার্থ, উত্তেজক পদার্থ এক্স, উত্তেজক পদার্থ এক্স, বুঝতেছো বুঝতেছো মানে এটাই এরকম করে মনে রাখা। আর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, হেলথ রিস্ক সাবস্টেন্স, সংকেত চিহ্ন বিশিষ্ট পদার্থ ঝুঁকি মাত্রা ও সাবধানতা। এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সহজে ধারণা করতে পারতে হবে। এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধানে থাকতে হবে। এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে হবে এসব পদার্থের আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে, যার জন্য শরীর এবং এবং গবেষণাগারে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। টিএনটি, জৈব পেরক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি এই ধরনের বিস্ফোরক পদার্থ। অ্যালকোহল, ইথার, ইথাইন লৌহ পদার্থ, এসব পদার্থেই দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই এদের আগুন বা তাপ থেকে সব সময় দূরে রাখতে হবে। দেহ পদার্থ, ফ্লেমেবল সাবস্টেন্স, বিষাক্ত পদার্থ, টক্সিক সাবস্টেন্স, এই চিহ্নধারী পদার্থ বিষাক্ত প্রকৃতির, তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীর নানা ধরনের ক্ষতি হতে পারে। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এই ধরনের পদার্থ। এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভ, সেফটি গগলস ইত্যাদি ব্যবহার করতে হবে। উত্তেজক ইরিটেশন পদার্থ, ট্রিমেন্ডাস, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে, তাই এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলো ব্যবহার করতে হবে। স্বাস্থ্য ঝুঁকি পদার্থ, হেলথ রিস্ক সাবস্টেন্স, এই ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গেলে শরীরের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে। এগুলোর শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি সাধন করতে পারে। এই ধরনের পদার্থ উদাহরণ হলো বেনজিন, টলুইন ও বেনজিন, টলুইন, জাইলিন ইত্যাদি। এইগুলো সতর্কভাবে নাইট্রোগ্লিসারিন, আবার এই চিহ্ন তৈরি পদার্থ খুব চাপে থাকতে হবে। এইসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এইসব পদার্থ লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে, যার জন্য শরীর এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে, তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। সবাই জানে জৈব পেরক্সাইড, জৈব পেরক্সাইড, নাইট্রোগ্লিসারিন এই ধরনের বিস্ফোরক পদার্থ। নাইট্রোগ্লিসারিন হচ্ছে বিস্ফোরক পদার্থ। অ্যালকোহল কি রে? সেফটি গগলস, ওকে। এই তিন বিষাক্ত পদার্থ, ওকে। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এই ধরনের পদার্থ। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এই ধরনের বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এই ধরনের পদার্থ। এই ধরনের পদার্থ ব্যবহার করার সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভ, সেফটি গগলস ইত্যাদি ব্যবহার করতে হবে। সিমেন্ট ডাস্ট, উত্তেজক পদার্থ, সিমেন্ট ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাইট অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ চোখ, স্বাস্থ্য আর মেয়ে মানুষ। পদার্থ, সিমেন্ট ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাইট অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদি ক্ষতি করে, তাই এই ধরনের পদার্থ ব্যবহার করার সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভ, সেফটি গগলস এগুলো ব্যবহার করতে হবে। এই ধরনের পদার্থের ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গেলে শরীরের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে। এগুলো শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো কঠিন রোগ হতে কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি সাধন করতে পারে। এই ধরনের পদার্থের উদাহরণ হলো বেনজিন, টলুইন, জাইলিন। তাই এগুলো সতর্কভাবে, আরো তিনটা আছে ভাই রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলো করে নিতে হবে। এসব পদার্থ থেকে ক্ষতি সাধন হবে। তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ
তেজস্ক্রিয় রাখতে হবে এবং এই এসব তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স এসব পদার্থ থেকে ক্ষতিকর রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মারাত্মক মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। তাই এসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। যেমন ইউরেনিয়াম, বেরিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ। ইউরেনিয়াম, বেরিয়াম এইসব তেজস্ক্রিয় পদার্থ। ইউরেনিয়াম পরিবেশের জন্য ক্ষতিকর। এই তৃণধারী পদার্থ পরিবেশের জন্য ক্ষতিকর। এই তৃণধারী ও পরিবেশের জন্য এটা তেজস্ক্রিয় সবাই জানে। ক্ষত সৃষ্টি করে এটা তুমি হাত আছে আর ইয়ে ক্ষত সৃষ্টি করে, ঠিক আছে? আর ঠিক 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 আমার দ্বারা হইবে না ভাই, আমি তো একটু ভালো করাবো। এই তৃণধারী পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্যই বিপজ্জনক। এই ধরনের পদার্থের উদাহরণ হলো লেড, মার্কারি ইত্যাদি। তাই এগুলোকে ব্যবহার করার সময় ব্যবস্থা হওয়া প্রয়োজন। আবার ব্যবহারের পরে যেখানে না ফেলে তা একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে সমাজের পরিবেশের তৈরি করতে পারে। ক্ষত সৃষ্টিকারী এই তৃণধারী পদার্থ শরীরে লাগলে শরীর ক্ষত সৃষ্টি করে। শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভিতরকার অঙ্গের ক্ষতি সাধন করতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফারিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এই জাতীয় পদার্থের উদাহরণ। মাদার বোর্ড আমি বুঝতে পারি। এই দুটো এখন উত্তর হয়ে গেছে। হ্যাঁ, এই তিনবারই পদার্থ পরিবেশের জন্য ক্ষতিকর। এই তিনবারই পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য বিপজ্জনক। এই ধরনের পদার্থের উদাহরণ হলো লেড, মার্কারি ইত্যাদি। লেড, মার্কারি। তাই এগুলোকে ব্যবহারের সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। আবার ব্যবহারের পরে যেখানে না ফেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এবং জাতীয় পদার্থের উদাহরণ। এখন এমসিকিউ ব্রাদার, এমসিকিউ। খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণ করতে প্রিজারভেটিভ। ভাই কোনো কথা হবে না, প্রিজারভেটিভ। নিজের সাংকেতিক চিহ্ন কি নিজের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? বিস্ফোরক পদার্থ, দেহ পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, আগুনের শিকার পদার্থ। বিস্ফোরক পদার্থ, দাহ পদার্থ কোনো কথা হবে না। নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? ক, খ, গ, ঘ। তেজস্ক্রিয় রশ্মি কথা হবে না, গ। কপার ও চিনির সাথে কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? আরে ভাই কি ভাই, কপারের সাথে কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? তিন, কোনো কথা হবে না। এই এক পাঁচটা আমাদের চেষ্টা রাইট। এখন আমি সৃজনশীল এই দুইটারে গবেষণা কি পাকাম কেমিস্ট্রি উদ্ভিদে এই আছে, ওকে। আর এটার মধ্যে বলবো আমি রসায়ন কি পেটে অ্যাসিডিটির জন্য খাওয়া কেন জরুরি, চিত্রে সংকেতিক চিহ্ন ব্যবহার করে রাসায়নিক ব্যাখ্যা করো। এক, দুই, তিন, চার। আমি ঘর নাম্বারটা লেখা একটু কঠিন হয়ে গেছে।